নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। কলকাতা লিগে জয় ফিরল মোহনবাগান। শুধু ফিরলই না, দুর্দান্তভাবে ফিরল। তারা নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে 4-0 গোলে উড়িয়ে দিল কালীঘাট ফুটবল লাভার্সকে। মোহনবাগানের হয়ে দুই অর্ধ মিলিয়ে গোল করলেন সন্দীপ মালিক, পাসাং দর্জি তামাং ও আদিল। একটি আত্মঘাতী, তবে পাসাং দর্জি তামাংয়ের গোলটি বেশ দর্শনীয়। উইং দিয়ে আসা বলে শরীর শূন্যে ভাসিয়ে দিয়ে সাইড ভলিতে গোল করলেন পাসাং দর্জি। সবুজ মেরুনের হয়ে নজর কাড়লেন সন্দীপ মালিক, পাসাং দর্জি ছাড়াও রক্ষণে মোহাম্মদ বিলাল ও গোলকিপার দীপ্রভাত দীপ্ত। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে গোল ছেড়ে বেরিয়ে এসে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে নিজেদের ফুটবলারদের পাস দিচ্ছিলেন দীপ্রভাত দীপ্ত। একবার নয়, বেশ কয়েকবার। প্রথম ম্যাচে পুলিশ এসির কাছে হারার পর রণক্ষেত্র চেহারা নিয়েছিল নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়াম। মাথা নিচু করে সমর্থকদের কটূক্তি শুনে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগান ফুটবলারদের। আর সেই ফুটবলাররাই এদিন মাঠ ছাড়লেন মাথা উঁচু করে সমর্থকদের বাহবা নিয়ে। মাত্র দুদিনের ব্যবধান, আর তাতেই আমূল বদলে গেল মোহনবাগানের খেলা। প্রথম ম্যাচে হারের পর কি করে চাপ কাটিয়ে জয় সরণিতে ফিরল মোহনবাগান, সেটাই জানালেন মোহনবাগান কোচ ডেকি কার্ডোজো। It was an important game for us to bounce back even after the first defeat what we faced, and the players were aware. The players were mentally strong to get in these 3 points. There are some very good moments in the game. We also defended well. We forced the opponents to make mistakes and win possession, and that's how we got very good 4 goals. So the preparation is good now. We have to focus on the next one, important game for us, and so now we'll recover well and prepare for the next one. কোচের সঙ্গে এসেছিলেন সাংবাদিক সম্মেলনে পাসাং দর্জি তামাং। মোহনবাগানের 4 গোলের মধ্যে তার গোলটি সবচেয়ে দর্শনীয়। গোল করার ক্ষেত্রে যতটা দ্রুত প্রতিক্রিয়া হয় তার, কথা বলায় ততটা নয়। মৃদুভাষী, টুকরো টুকরো করে কথা বলেন। পাসাং দর্জি তামাং বলছিলেন, গোলের জন্য তৈরি ছিলাম, পরের ম্যাচেও গোল করার চেষ্টা করব। बहुत खुश लग रहा है। फर्स्ट मैच गोल नहीं मार पाया, थोड़ा प्रेशर था, अभी गोल मारा और गोल मारने का कोशिश करेगा नेक्स्ट मैच में। আর তার বাকি না বলা কথাটা বলে দিলেন কোচ ডেকি কার্ডোজো। He has scored good goal for the RFPL as well. Hat-trick, yeah. So he's coming back. He's doing good. First match not up to the mark. It happens, sometimes players perform, sometimes players don't perform. But overall, yes, everyone is working hard and showing good attitude. কলকাতা ফুটবল লিগের অন্য ম্যাচে পাঠচক্র মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফের। ম্যাচে জর্জকে 2-0 গোলে হারায় পাঠচক্র। অপর ম্যাচে রেল এফসির বিরুদ্ধে নেমেছিল পুলিশ এফসি। ম্যাচে রেল লাল কার্ড দেখে 10 জন হয়ে গেলেও পুলিশকে 2-1 গোলে হারায় তারা। আর কালীঘাট এমএসের সঙ্গে কলকাতা কাস্টমসের ম্যাচ ড্র হয় 1-1 গোলে। কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচে খেলতে নামার আগে চোট আঘাত সমস্যা চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে। প্রথম ম্যাচে মেসারাসের বিরুদ্ধে 7-1 জিতলেও গোড়ালির চোটের জন্য জেসনটিকে দ্বিতীয়ার্ধে শুরু করেছিলেন। আর এই ম্যাচেও তাকে প্রথম একাদশে রাখছে না ইস্টবেঙ্গল। যদিও তার পরিবর্তে প্রথম একাদশে খেলা মনোতোষ মাঝিরও চোট রয়েছে, তাই ইস্টবেঙ্গলের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা লিগের প্রথম ম্যাচ শুক্রবার ব্যারাকপুরের মাঠে খেলতে নামছে মোহামেডান, বিপক্ষ কলকাতা পুলিশ। শৈপর্ব মিটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইসরাফিল, হীরামন্ডল, রবি হাসদারা। তাদের সঙ্গে গত মরশুমের রিজার্ভ টিমের ফুটবলাররা এবং ট্রায়াল থেকে নেওয়া বেশ কিছু তরুণ প্রতিভাকে নিয়ে দল সাজিয়েছে কোচ মেহরাজউদ্দিন। অল্প দিনের প্রস্তুতি হলেও মোহামেডান কোচ আশাবাদী লিগের শুরুটা ঠিকভাবে করতে পারবেন তারা। Preparation is good. We have got 12 days to work with the team, and the boys, they have done a great job. They look positive, they look sharp, and we are looking forward to have a good result. There is confidence which is building among the young players. We have been working on them. There are players who are playing first time in this league, and hopefully they'll deliver tomorrow.
মোহামেডানের ট্রান্সফার ব্যানের চিঠি ফিফা থেকে এলো ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। কাসিমভের করা অভিযোগের ভিত্তিতে ব্যান করা হলো মোহামেডানকে। এখন থেকে ব্যান না ওঠা পর্যন্ত আর কোনো ফুটবলারকে সই করাতে পারবে না সাদা কালো কর্তারা। এই ব্যান ওঠানোর জন্য ফিফার কাছে 25 লক্ষ টাকা জমা দিতে হবে, যার মেয়াদ দেওয়া হয়েছে 3টে ট্রান্সফার উইন্ডো। যদিও এই ব্যান নিয়ে সেভাবে মাথা ঘামাচ্ছে না সাদা কালো কর্তারা। তাদের দাবি আর্থিক সমস্যা মিটলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বুধবার ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে এফএসডিএলকে অনুরোধ করা হচ্ছে আইএসএলে অবনমন চালু করার পাশাপাশি বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর। এতেই প্রশ্ন তুলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য। তিনি বলছেন, এফএসডিএলকে অনুরোধ কেন করবে? ফেডারেশনের তো নির্দেশ দেওয়া উচিত এফএসডিএলকে, ঠিক যেভাবে আই লিগে বিদেশি কমানোর জন্য সার্কুলার জারি করা হয়েছে। নবাব আরও বলেন, কলকাতা লিগ থেকে বিদেশি না খেলানোর সময় কি আইএফএকে অনুরোধ করেছিল ফেডারেশন? তাহলে এফএসডিএলকে সিদ্ধান্ত না জানিয়ে অনুরোধ কেন করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? আমার খুব আশ্চর্য লাগছে, ফেডারেশন ঠিক করেছে কোনো ঘরোয়া লিগে বিদেশি খেলানো যাবে না, জানিয়ে দিয়েছে আইএফএ। আইএফএ কলকাতা লিগে বিদেশি বন্ধ করে দিয়েছে। তখন কি ফেডারেশন আইএফএকে অনুরোধ করেছিল? ফেডারেশনের আন্ডারে ভারতবর্ষের সব লিগ, ফেডারেশন যেটা আইন করবে সেটা তারা করতে বাধ্য। ফেডারেশন থেকে এই স্পাইন তো দেখাতে হবে, এইটুকুনি সিদ্ধা আলাদা থাকতে হবে। ফেডারেশন যদি সবার হাতে পায়ে ধরে বেড়ায়, তার আর ফেডারেশনের কি গুরুত্ব থাকবে দেশের মধ্যে? আমার দেশে খেলা, আমার দেশের অ্যাসোসিয়েশন, আমার দেশের সর্বোচ্চ অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা যেটা বলবে সেটাই হবে। তার মানে কি দুর্বলের ওপর তার অত্যাচার বেশি নাকি? সে যেভাবে বলে আমরা তো সেভাবেই গিয়ে খেলি। আমার খেলা যদি চাঁদেও দেয়, আমাকে চাঁদে গিয়ে খেলতে হয়, হবে না? তাহলে আমরা আশা করবো যে ফেডারেশনে কাজ করবে, ইনস্ট্রাকশন দেবে, অনুরোধ করবে না, ইনস্ট্রাকশন দেবে যে এই খেলায় এতজন খেলানো যাবে, এর বাইরে খেলানো যাবে না। তাতে যদি ভালো লাগে তাহলে আইএসএল হবে, নইলে কি জায়গায় বলে না, দুটোই তো ফেডারেশনের লিগ। তা ফেডারেশন অনুরোধ করছে কেন, এটাই তো আমার কাছেও কনফিউশন, সেই কথাই বলছি। তার উপরে ফিফা অনুরোধ করে নাকি, দাদা আপনি 2জন লোক কম নিয়ে আসবেন, দাদা আপনি 2টো প্লেয়ার, ফিফা কি ব্রাজিল আর্জেন্টিনা এরা টপ প্লেইং কান্ট্রি, তা তাদের কি বলে আপনারা কাইন্ডলি 2টো প্লেয়ার কম নিয়ে আসবেন না? তারা লিখে দেয় যে ম্যাক্সিমাম 30টা প্লেয়ার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, খেললে খেলুন, না খেললে বাড়ি যান। এটাই তো স্বাভাবিক। ভারতীয় প্লেয়াররা সুযোগ পাবে বেশি, অটোমেটিকভাবে নিচের দিক থেকে আরো প্লেয়ার আসবে, এবং সব মিলিয়ে যেটা হবে তাতে বেশ কিছু ভারতীয় প্লেয়ার উঠে আসবে। এটা খুব সময়োচিত ডিসিশন। যদি ফেডারেশন কার্যকর করতে পারে তাহলে খুব ভালো হবে। কিন্তু কি জৌলুস আছে, কে দেখে নর্থ ইস্ট আর চেন্নাইয়ের মধ্যে খেলা, 50টা কাক খেলা দেখে। ছাড়াও কেরালার দর্শক হয়। কালকে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান ওখান থেকে টিমটা তুলে নিক, আমি দেখবো কেরালার কটা লোক ওই টিমটা নিয়ে চালাতে ইন্টারেস্টেড হয়। সবকিছুই ডিপেন্ড করে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের উপর। যখন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের কলকাতা লিগ খেলা বন্ধ করে দিয়েছে ফার্স্ট টিম দিয়ে, সারা বছরে 20-22টা করে ম্যাচ খেলায় একটা প্লেয়ার। আইএসএলে অবনমন চালু করার পাশাপাশি বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর জন্য এফএসডিএলকে অনুরোধ করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এটা ইমপ্লিমেন্ট করা হলে কতটা উপকৃত হবে ভারতীয় ফুটবল? প্রাক্তনরা বলছেন, বিদেশি সংখ্যা কমিয়ে দেশীয় ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার চেয়েও ফুটবলারদের গেম টাইম বাড়ানোর জন্য টুর্নামেন্ট সংখ্যা বাড়ানো উচিত ফেডারেশনের। না হলে কোনো উন্নতিই হবে না ভারতীয় ফুটবলারদের। যেখানে বিদেশের ফুটবলাররা বিভিন্ন লিগ খেলে উঠে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলে নাজেহাল হয়ে পড়ছে, সেখানে ভারতের ফুটবলাররা আইএসএলে মাত্র 24টা ম্যাচ খেলে বাকি সময়টা ছুটিতে কাটাচ্ছে। সবার আগে দেশীয় ফুটবলারদের ম্যাচ টাইমের কথা ভাবা উচিত ফেডারেশনের। একটা জিনিস, দুটো দিক আছে মানুষের, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, যদি হয় পজিটিভ হওয়ার নেগেটিভ হবে, সেটা হওয়ার পরে হবে। প্রথমে পজিটিভ হয়ে যেতে তখন নেগেটিভ যাওয়া যদি হয়, তাহলে বা আমাদের ইন্ডিয়ান ছেলেরা যে চান্স পাবে একটা বেশি হবে, মানে যেখানে 11 জনের মধ্যে 8 জন হয়তো খেলতে পারবে। ওইটাই বলছি যে 3টে ফরেনার খেললে কি হবে, 3টে ফরেনার তো এএফসি লাগে না, 4টে ফরেনার লাগে এএফসি তে, তাই তো? 4টে, একটা এশিয়ান, আর এখন মনে হয় সমস্ত এশিয়ান তুলে দিয়েছে, 4টে ফরেনার। তো আমার ডোন্ট থিঙ্ক আমার এটা কোনো গুড আইডিয়া। সেকেন্ড উইন্ডোতে আবার তাকে ফরেনার রিক্রুট করতে হবে, তখন ভালো ফরেনার পাবে কোথায়? আমি কি বললাম প্রথমেই, একটা দিক পজিটিভ আছে, একটা দিক নেগেটিভ আছে ক্লাবের ক্ষেত্রে। তাহলে ইন্ডিয়ানরাই ডমিনেট করে।
তুমি যদি মনমান ফরেন বলো, ইস্ট বেঙ্গলে ফরেনার বলো, এই তাদেরকে অর্ধেক ফরেনারকে টেনেছে আমাদের মোহনবাগানের প্লেয়াররা। কটা গোল করেছে তুমি আমায় বলো তো? আমাদের যারা এত দাম দিয়ে নিয়ে এসছে, কটা ফরেনার গোল করেছে খুব বেশি? আমাদের লিস্টন মানবির তাদের থেকে বেশি গোল করেছে। মোহনবাগানের কথা বলছি, এত কোটি টাকা নিয়ে থেকে আমার মনে হয় এইটা একটা পজিটিভ আছে, যেটা আমাদের বাঙালি মানে ইন্ডিয়ান ছেলেরা চান্স পাবে, ইন্ডিয়ান ছেলেরা বেশি চান্স পাবে। দেখো, ওরা যে জিনিসটা করছে, ওরা চাইছে কি ভারতীয় প্লেয়াররা বেশি খেলুক। 3টে ফরেনার খেললে তাহলে কি ইন্ডিয়ান প্লেয়াররা বেশি সুযোগ পাবে। এবার আমার একটা কথা হচ্ছে, যদি ভারতীয় ফুটবলের কথা এতই যদি ভাবছে, তাহলে ওরা টুর্নামেন্ট বাড়াচ্ছে না, ম্যাচেস কেন বাড়াচ্ছে না, যেখানে প্লেয়াররা খেলতে পারবে? আমার বুঝলি কথাটা? তাহলে টুর্নামেন্ট ম্যাচেস কেন বাড়াচ্ছে না? আজকে প্লেয়াররা মার্চ মাসের 6 মাস 4 মাস বসে আছে, আর ইউরোপে একটা প্লেয়ার বলছে হোল লাইফে এত রেস্ট পায় না। একটা প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, আমাদের দেশের লিগে ইন্টেন্সিটি এত রেস্ট, তারা কি করে তাহলে ওখানে কম্প্যাক্ট করবে, ওখানে লড়বে কি করে? আমার কথা হচ্ছে, তুমি দল এখানে সুপার কাপ আর প্লেয়ার ছেড়ে দেয়, আচ্ছা ডুরান কাপ কে খেলবে না ছেড়ে দেয়, তাহলে আর প্লেয়ার শুধু আইএসএল খেলছে 7-8 মাসে, তোদের সিজন শেষ। তুমি যদি ভারতীয় প্লেয়ারদের কথা বলো, তাহলে ওদের প্লেয়ার আরে টুর্নামেন্ট না থাকলে, ম্যাচেস না থাকলে খেলবে। তুমি আমার কথা বলছি, তুমি একটা টিমে প্লেয়ার নিচ্ছ 30টা, তাদের কাছে প্লেয়ার মিস ইউজ হচ্ছে, ম্যাচ টাইম পাচ্ছে না, ম্যাচ টাইম বাড়াতেই হবে। অ্যাটলিস্ট তুমি যাতে ইয়ারলি প্লেয়াররা এবং 40 থেকে 50 ম্যাচেস খেলতে পারে, তবে তো বুঝতে পারবে ওরা লোড নিচ্ছে কিনা। আচ্ছা তুমি আমাকে বলো, এটা আনঅফিসিয়াল একটা কথা বলছি, আমরা কটা ম্যাচ খেলতাম বছর, তুমি বলো? কলকাতা লিগ, আই লিগ, আইএসএল, ফেড কাপ, ডুরান, ফেড, হ্যাঁ, আর কি আর এবার তুমি এএফসি কাপ থাকলে এএফসি কাপ, আচ্ছা ইন্ডিয়া টিম, তাহলে ম্যাচেস পাচ্ছে কোথায়? তুমি ফরেনার কমাতে বলছো, তাহলে টুর্নামেন্ট বানাও, প্লেয়ারদের পায়ে আরো ম্যাচেস এর মধ্যে ইনভলভ করো। আজকে ইন্ডিয়া টিম খেলতে যাচ্ছে, তার 2 মাস আগে আমার লিগ শেষ হয়ে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আগে, এই যেটা খেলে এলো হংকং এর সঙ্গে, তার 2 মাস আগে লিগ থেকে ছিটকে গেল। কি হলো? প্লেয়ারদেরকে আবার সেই প্রি সিজন করাও, আবার আগের জায়গায় নিয়ে যাওয়া। এখানে যদি আইএসএলটা আর একটু কন্টিনিউ হতে পারতো, আরো 1 মাস, বা অন্য কোনো টুর্নামেন্ট ভালো করতে পারতো, তাহলে প্লেয়াররা রেডি থাকতো অলরেডি। মানে এই তুমি 2টো ম্যাচ দিচ্ছ কোথায়? একটা সন্তুষ্ট হবে আর দক্ষিণ 24 পরগনা। ইয়া কি হচ্ছে, এই না ফরেনার কমালেই যে তুমি হবে, হ্যাঁ ইন্ডিয়ান প্লেয়াররা কি সুযোগ পাবে, এটা ঠিক কথা। যখন কিন্তু ওইভাবে তুমি ডেভেলপমেন্ট কি করে করবে, যে আমি আপ ফান্ডে বিদেশি কমিয়ে এবার স্ট্রাইকার খেলালাম, সে খেলার সুযোগ পাচ্ছে। কম্পিটিশনটা যখন হবে ইন্টারন্যাশনাল, তুমি তো ক্লাব ফুটবলটা সেটাই ভাবেই দেখবে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে ভালো খায়। একদম তাই। তুমি ফরেনার কমাচ্ছ, কিন্তু আমার মতে বলে এটা ঠিক আছে, তুমি 3টে ফরেনার করছো, কি 4টে করতে পারো। হ্যাঁ, কোয়ালিটি ফরেনারদের সঙ্গে খেললেও তো তোমার খেলার মান বাড়ে। অবশ্যই। এটাও তো ভাবতে হবে, তুমি যদি কোয়ালিটি একটা ফরেনার আসে, তার সাথে খেললেও তো লিগের মান, এর মান, সবকিছুর মান বাড়বে। অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, এটা তো বাজে মিথ্যে কথা বলে লাভ নেই। না, কম্পিটিশনও বাড়বে। কিন্তু তার সাথে আমার মনে হয় যেটা সব থেকে বেশি ল্যাক হয়েছে, আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডারটাই ঠিক নয়। 40-50 ম্যাচেস তুমি করো। এখন তুমি দেখছো ইউরোপে এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছে, প্লেয়াররা কাঁদছে, তাও খেলতে হচ্ছে তাদের, তাও খেলতে হচ্ছে। একদমই ম্যাচ টাইম বাড়াতে হবে, এবং প্রতিটা টুর্নামেন্টকে তুমি গুরুত্ব দাও। এই ডুরান্ডে আমি কিছু প্লেয়ারকে খেলালাম, কিছু ছেড়ে দিলাম, কেন? তাহলে আর কি গুরুত্ব পাবে? এরকম ভাবে এটা হয় নাকি? First question, what you told me about the development, having less foreigners in the team definitely will help. Okay, because more Indian players will get a chance. Basically, more game time. I don't know whether we will be able to produce or no, because all the foreign coaches who comes, they want ready-made players, and when you look at the top division club, nobody cares about the development, right? They want the best signing to be there. So, but having said that, the game time for the players will be there, right? Eventually, we will develop. আমাদের দেশের ফুটবলাররা কি মারা গেছে যে সাব দেশের ফুটবলারদের ডোমেস্টিক ফুটবলার হিসেবে খেলাতে হবে, বলছেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। আর অর্ণব মণ্ডল বলছেন ভারতীয় ফুটবলারদের থেকে নেপাল, ভুটান, বাংলাদেশের ফুটবলারদের মান অনেক কম, তাহলে কেন তাদেরকে ডোমেস্টিক প্লেয়ার করে খেলানো হবে এদেশের ফুটবলে। আসলে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে সার্ক ফুটবল ইউনিয়ন থেকে প্রস্তাব এসেছে সাব দেশের ফুটবলারদের ভারতীয় ফুটবলে বিদেশি হিসেবে নয়, ডোমেস্টিক ফুটবলার হিসেবে খেলানো হোক, যেটা বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত জানাবে ফেডারেশন। কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধে যখন তীব্র প্রতিবাদ করছে প্রাক্তন ফুটবলাররা,
তখন এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে ক্লাব কর্তারা। ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলছেন, সাক কান্ট্রির ফুটবলারদের ডোমেস্টিক ফুটবলার হিসেবে খেলাতে পারলে অনেক সুবিধা হবে ক্লাবগুলোর। আমার মনে হয় না গুড আইডিয়া স্যাপ কান্ট্রি থেকে প্লেয়ার নিয়ে এসে এখানে খেলানো। স্যাপ কান্ট্রি অলওয়েজ আমরা ডমিনেট করেছি। আমাদের প্লেয়ার কি মারা গেছে? আমাদের দেশের প্লেয়াররা যে স্যাপ কাপে অন্য থেকে আনতে হবে, প্রপোজাল এসছে, কিন্তু প্রপোজাল দেওয়ার আগে তো ভাবা উচিত আমরা তাদের থেকে বেটার। এটা তো কোনো ভালো দিক দেখছি না আমি। না 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 না, তুমি যদি নেপাল ভুটানকে আমাদের সঙ্গে এক করো তাহলে আমরা এগোবো কি করে? অসম্ভব, হতেই পারে না। নেপালের একটা দুটো প্লেয়ার হয়তো ফ্লুকে বেরোতে পারবে, ভুটান তো ছেড়েই দাও। আমি মনে করি না এটা হতে পারে না। ওদের সঙ্গে আমাদের, আরে আমরা তখন আগের দিকে দেখবো। আমি 2014-15-16 আমরা খেলি, আমরা আফগানিস্তান টপ টিমকে সাপ জিতলাম হারিয়ে। নেপাল তো ছাড়ো, নেপালে গিয়ে আমরা কনস্টান্টাইনের সময় তো আমরা আরো ভালো টিমের সঙ্গে তখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই কাতার ইরানের সঙ্গে কম্পিট করছি। আমাদের তো আগের দিকে দেখতে হবে। তুমি নেপাল ভুটানকে নিয়ে কেন পড়ে থাকবো? আমি আগে ওয়ার্ল্ড কাপে কথা ভাবার আগে আমাকে দেখতে হবে এশিয়ায় যাতে টপ 5 টপ 10 এর মধ্যে টপ 6 এ কি করে ঢুকি। ওয়ার্ল্ড কাপ দূরের কথা, আগে এশিয়ায় দেখি আমি ওদের মধ্যে কি করে ঢুকি। ভুটান এইসব থেকে এখন করতে তুমি, আমার কথা হচ্ছে আমি আগের দিকে দেখবো কি করে। আগে আইএসএল এ আসতো লা লিগার প্লেয়ার, এখন আসে অস্ট্রেলিয়া থেকে। আমি বলছি যে মেজর লিগ সকারেও রেলিগেশন হয় না, ঠিক কথা। অস্ট্রেলিয়া লিগে এই তো মেজর লিগ টিম খেললো মিয়ামি পিএসজির সাথে, বোঝা গেল ডিফারেন্সটা কোথায়। না ভালো হবে, কারণ নেপাল ভুটানের ভালো প্লেয়ার আনলে তাকে সরাসরি খেলাতে পারবো। কিন্তু অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে, এটা ওভার দা ফোন রিয়াকশন দেওয়া উচিত না। মানে ওভার দা ফোন কোনো সিদ্ধান্ত দেওয়া করা সম্ভব না, একটু ভেবে চিন্তে দেখতে হবে। তবে যাই হোক, বাংলাদেশের প্লেয়ারগুলো যেন না আনে, ওগুলো অখাদ্য, ওরা হচ্ছে ইন্ডিয়াকে হারিয়ে দেয়। 2024-25 মরশুমে অসাধারণ পারফরমেন্স করে IWL চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার এশিয়ার মঞ্চে খেলতে চলেছে তারা। AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগে প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ইতে খেলবে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে AFC হাউসে আয়োজিত ড্র অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে হংকংয়ের কিচি SC এবং কলম্বিয়ার ফনস্পেন ক্রাউন FCকে। এই দুটি দলই নিঃসন্দেহে লাল হলুদের কঠিন প্রতিপক্ষ। তবু আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ আন্তনি আন্ড্রুজ। তিনি জানালেন, জয়ের লক্ষ্য নিয়েই নামবো আমরা। Today only the draw, obviously today only the draw has come. I think after the training session I will sit and see. But I know the Hong Kong side is good side. Cambodia can be one of the team where they're also playing for the first time, Cambodia, the Champions League, right? After so many years they have done the league. So, and I mean for them also to play their home, it will be difficult because the reason they have hosted, because they also want to do good in women's football, which is very clear. Looking at their articles and countries things, you know. So one thing, but Hong Kong will be a team to team to rate actually, team to watch on. 2026 সালের AFC মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় তুলে নিল ভারতের মহিলা ফুটবল দল। বুধবার থাইল্যান্ডের চিয়াংমাই স্টেডিয়ামে ভারত 5-0 গোলে উড়িয়ে দিল ইরাককে। এই জয়ের ফলে টানা 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় মহিলা দল। স্পেনে ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো 28 বছর বয়সী লিভারপুলের স্ট্রাইকার দিয়েগো জোতার। গত মরশুমে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 26টি ম্যাচ খেলেছেন। এমনকি পর্তুগালের হয়ে UEFA নেশন লিগ জিতেছিলেন দিয়েগো। 50-এর বেশি ম্যাচ খেলেছেন জাতীয় দলের জার্সিতে। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ফুটবল মহল। যুক্তরাষ্ট্রে জমে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। শেষ 16 লড়াইয়ে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মতো বড় দল ছিটকে গিয়েছে। ফলে কোয়ার্টার ফাইনালে ইউরোপ থেকে টিকে রইল 5টি দল: রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, PSG, বায়ার্ন মিউনিখ ও চেলসি। এবারের ক্লাব বিশ্বকাপের অন্যতম বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরম্যান্স। সেখান থেকে টিকে আছে পালমেইরাস ও ফ্লুমিনেন্স। অন্যদিকে একমাত্র এশিয়ান দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আল হিলাল। অন্তিম পর্বে এসে পৌঁছেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল সহ আর 7টি ম্যাচ বাকি। তবে গোল সংখ্যা এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলকে পিছনে ফেলে দিয়েছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে চলতি ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলা হয়েছে 48টি ম্যাচ আর শেষ 16-এ 8 ম্যাচ। সব মিলিয়ে এখনও পর্যন্ত 56 ম্যাচে গোল সংখ্যা 173টি, অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে 3.08টি করে গোল হয়েছে, যেখানে বিশ্বকাপের সর্বোচ্চ গড় 2.69। এবারের ক্লাব বিশ্বকাপে দেশের গোল সংখ্যা হিসেবে ব্রাজিলই এগিয়ে। শেষ 16-য় 6টি গোল করেছেন ব্রাজিলের খেলোয়াড়রা। গ্রুপ পর্ব মিলিয়ে এবার ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে 24টি গোল দেখা গেছে। 19 গোল নিয়ে এই তালিকায় 2-এ রয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়রা।
গত মরশুমে এল ক্লাসিকোর স্মৃতি সম্ভবত আর কখনোই মনে করতে চাইবে না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে 4 ম্যাচ খেলে 4টিতেই হেরেছিল তারা। তার মধ্যে আবার 2টি ছিল স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের মতো শিরোপা দখলের ম্যাচ। তবে আগামী মরশুমে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে রিয়ালের সামনেও, এমনকি তার দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। লা লিগার আগামী মরশুমের সূচি অনুযায়ী এবছরের 26শে অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে রিয়াল বার্সেলোনা, আর দ্বিতীয় লেগের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে 2026-এর 10ই মে। নির্ধারিত এই দুই ম্যাচে বার্সার ডাক আউটে হান্সি ফ্লিককে দেখা গেলেও রিয়ালের ডাক আউটে আর আগের মতো থাকবেন না কার্লো আনসেলোত্তি, তার পরিবর্তে দেখা যাবে জাভি আলোনসোকে। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুধবার সেঞ্চুরি করে ব্র্যাডম্যান এবং সোবার্সের পাশে নিজের নাম লেখালেন ভারতের অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে প্রথম এবং দ্বিতীয় টেস্টে পরপর 2টো সেঞ্চুরি করলেন তিনি। এর আগে এই তালিকায় রয়েছেন আজহারউদ্দিন, যিনি 1990-এ ইংল্যান্ডের প্রথম এবং দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এজবাস্টন টেস্টে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট, তাতে তার স্পিরিট নষ্ট হয়নি। টেস্ট চলাকালীন তাকে দেখা গিয়েছে মন দিয়ে টিমের ব্যাটিং দেখছেন। সতীর্থদের জন্য জল ও বই নিয়ে গিয়েছেন তিনি। খেলা চলাকালীন দেখা যায় শুভমনের জন্য জলের পাউচ নিয়ে দৌড়ে মাঠে ঢুকছেন বুমরা। আদর্শ টিমম্যানের উদাহরণ কেমন হওয়া উচিত তারকা পেশার নিজেই তা শেখালেন বুধবারের এজবাস্টনকে। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে দলে না নেওয়ায় বিস্মিত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। সৌরভ বলেছেন, আমার মনে হয় ভারত তার সেরা 2 স্পিনারকে এজবাস্টনে খেলালো না। রবীন্দ্র জাদেজার সঙ্গে এখন দলে স্পিনার হিসেবে ঢুকলেন ওয়াশিংটন সুন্দর। আইপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিলেন 14 বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এবার ভারতীয় অনূর্ধ্ব 19 দলেও রীতিমতো দাপট দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে নয়া নজির গড়ল এই তরুণ। মাত্র 31 বলে 86 রানের বিধ্বংস ইনিংস খেলেছেন বৈভব। তার মধ্যে ছিল 6টা 4 এবং 9টা 6। মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি করেছেন সূর্যবংশী, যা অনূর্ধ্ব 19 স্তরে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান। এর আগে 2016 সালে নেপালের বিরুদ্ধে 18 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ঋষভ পান্ত। বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে ভারতীয় দল 33 বল হাতে থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় তুলে নেয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে বুধবার প্রেমদাসা স্টেডিয়ামে নাটকীয় হার স্বীকার করল বাংলাদেশ। টার্গেট ছিল 245। 1 উইকেটে 100 থেকে 167-তে অল আউট হয়ে গেল তাদের ইনিংস। হাসারাঙ্গা 10 রানে 4 উইকেট নিলেন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। চলতি উইম্বলডনের তৃতীয় দিনে সেন্টার কোর্টে তারকাদের সমাগম টুর্নামেন্টের আকর্ষণকেই যেন আরও বাড়িয়ে দিল। বুধবার দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন হলিউড ও বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস এবং WWE তারকা জন সিনা। বিপদে পড়েছিল এক কুকুরছানা, তাকে উদ্ধার করলেও কামড় খেতে হয় রাজ্য স্তরের কাবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কিকে। ঘটনার 3 মাস বাদে এরই মাসুল গুণে জলাতঙ্কে প্রাণ হারাতে হলো তাকে। ব্রিজেশের ভাই সন্দীপ বলেন, একটা কুকুরছানা ড্রেনে পড়ে গিয়েছিল, তাকে উদ্ধার করেও তখন কামড় খেতে হয়েছিল। 28শে জুন মারা যায় ব্রিজেশ। উত্তরপ্রদেশের ফারানা গ্রামের বাসিন্দা ব্রিজেশ। দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর মেয়েদের ইভেন্টে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এবার তারই ফলশ্রুতি দেখা গেল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সাঁতারের এক ইভেন্টে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রূপান্তরকামী সাঁতারু লিয়া টমাস। তাকে মেয়েদের ইভেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি মেয়েদের ইভেন্টে করা তার সমস্ত রেকর্ড মুছে ফেলা হয়েছে। পাশাপাশি সরকারি তরফ থেকে তিনি যে আর্থিক সাহায্য পান, এবার থেকে তাও আর পাবেন না। তাকে ইভেন্ট থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, রূপান্তরকামী অ্যাথলিটরা মেয়েদের ইভেন্টে অংশগ্রহণ করে শারীরিক দিক থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি শুভমনের খেলতে দেখাটা খুব উপভোগ করি। আমি ওকে টিম ইন্ডিয়ার সেরা অধিনায়কদের একজন হিসেবে পুরোপুরি সমর্থন করি। আমি দেখি ও প্রতি ম্যাচে কিভাবে নিজের উন্নতি করছে। পর্তুগালের কাছে রোনাল্ডোর মতো বিশ্বসেরা স্ট্রাইকার রয়েছে, কিন্তু ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এক ধরনের পাগলামি। ঠিক তেমনই ভারতেরও বুমরা রয়েছে, ওকে না খেলানোর সিদ্ধান্ত বুঝতে পারছি না, সবকিছু গুলিয়ে ফেলছি আমি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।